প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে একটি বিশেষ দিন। দীর্ঘ এক দশকের প্রস্তুতি এবং আন্তর্জাতিক সব শর্ত পূরণের পর আজ মঙ্গলবার শুরু হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং। এর মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করলো। এটি কি কল্পনাও করতে পেরেছিল এদেশের মানুষ? কিন্তু আমরা অনেক কিছু না বুঝে না জেনে কথা বলে ফেলি। এই যে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি ছিল জননেত্রী শেখ হাসিনার জ্বালানি বহুমুখীকরণ কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর অর্থ কি? অনেক আগে, 20-25 বছর আগেও বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন হতো শুধু গ্যাস থেকে। এতটাই আমরা গ্যাসের উপর নির্ভরশীল ছিলাম যে এই নির্ভরশীলতা আমাদেরকে আমাদের উন্নয়ন আটকে রেখেছিল। পরবর্তীতে জ্বালানি বহুমুখীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে জননেত্রী শেখ হাসিনা কয়লা, ডিজেল এবং বিভিন্ন অন্যান্য পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করেন। শুধু তাই নয়, উনি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিদ্যুৎ আমদানিরও ব্যবস্থা করেন এবং এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি এটিও ছিল সেই জ্বালানি বহুমুখীকরণের কৌশলের একটি অংশ। এতে কি হয়? তাতে যেটি হয় যে যেকোনো একটি উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করলে বা দুটি উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করলে, তো যদি আমি শুধু ডিজেল বা কয়লার উপরে নির্ভর করি বিদ্যুৎ উৎপাদনের জন্য, বা শুধুমাত্র এলএনজি আমদানি করে গ্যাসের উপরে যদি আমাদের নির্ভর করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে। যেমন এর আগে আপনারা দেখেছেন যে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, এখন যেটি হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে বাংলাদেশের মতন দেশগুলো বিপদে পড়ে। আমরা যেন বিপদে না পড়ি, কোনো একটি জ্বালানির উৎস কোনোভাবে বাধাগ্রস্ত হলেও যাতে অন্য কোনো জ্বালানির উপর নির্ভর করে দেশের অর্থনীতির চাকা চালু থাকে, বিদ্যুৎ উৎপাদন যাতে চালু থাকে, এরকম একটি দূরদর্শী চিন্তা জননেত্রী শেখ হাসিনা করেছিলেন। এবং সেখান থেকেই এই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কারণ এখানে আপনারা জানেন, বিদ্যুৎ উৎপাদন করতে ডিজেলের প্রয়োজন হয় না, কয়লার প্রয়োজন হয় না, গ্যাসেরও প্রয়োজন হয় না। এখানে ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। এবং সবচেয়ে বড় কথা হলো যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাতে, নির্মাণ করতে অনেক খরচ হয়, কিন্তু তারপরে বিদ্যুৎ উৎপাদন করার খরচ অনেক কম। অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে যেটি হয়, বিদ্যুতের সেই প্ল্যান্ট তৈরি করতে খরচ তুলনামূলকভাবে কম হয়, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের ব্যয় অনেক বেশি থাকে। এবং টোটাল উৎপাদন ব্যয় যদি আপনি হিসেব করেন, যে মূলধনী ব্যয় এবং যে জ্বালানির ব্যয়, তাহলে দীর্ঘমেয়াদে পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করলে তার ইউনিট কস্ট কম পড়ে। তা এত কিছু চিন্তা করেছিলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এবং আজকে এই রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কাজে লাগছে কিভাবে? এটি বাংলাদেশের 10% মানুষকে বিদ্যুৎ দিবে। 2 কোটির উপরে মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ করবে কিভাবে? যখন কয়লা এবং ডিজেল বা অন্যান্য গ্যাস, এলএনজি এগুলো সমস্যা হচ্ছে ইম্পোর্ট করতে, বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে দেশে আনতে, এরকম বাস্তবতায় ইউরেনিয়ামের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন অনেক সহজ হবে, কোনো সমস্যা হবে না। কাজে এটি আমাদের এখন দেশের স্বার্থে সবচেয়ে বেশি মানুষের জন্য কাজে লাগছে। তো এই কাজটি তো শেখ হাসিনা করেছিলেন। কিন্তু এখানে উনার যে দূরদর্শিতা, জ্বালানি বহুমুখীকরণের যে বিষয়টি, তার বাইরে আরেকটি বিষয় আছে যেটি কিন্তু আমাদের মাথায় নিতে হবে। সেটি হলো, এটি কিন্তু আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটি বিশাল অর্জন, এই অর্থে যে জননেত্রী শেখ হাসিনাদের দৃঢ়চেতা নেতৃত্ব, শক্তিশালী নেতৃত্ব, সেখানে উনি কিন্তু আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদের বিপক্ষে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই কাজটি করেছেন। রাশিয়ার সাথে চুক্তি করে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা এত সহজ ছিল না। সাম্রাজ্যবাদীরা কিন্তু এটি পছন্দ করেনি এবং তারা এই বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে বিভিন্ন ধরনের অপপ্রচার করেছিল। এবং আনফর্চুনেটলি আমাদের দেশের কিছু রাজনৈতিক দলও এই অপপ্রচারে সামিল হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল এটাকে বাধাগ্রস্ত করা। বাংলাদেশের মানুষের স্বার্থ কোথায় সংরক্ষিত হচ্ছে এটি অনেকে না বুঝেই এই ধরনের বিভিন্ন ফলস প্রোপাগান্ডা, মিথ্যা অপপ্রচারের ট্র্যাপে পড়ে গিয়েছিল। কাজে এই সকল বাধাকে উপেক্ষা করে, সাম্রাজ্যবাদীদের আধিপত্যকে উপেক্ষা করে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছিলেন। শেখ হাসিনা না হলে এই বিদ্যুৎ কেন্দ্র কেউ তৈরি করতে পারতো না। কারণ মাথায় রাখবেন, এটি কিন্তু যে কোনো একটি প্রকল্প নয় যে আপনার টাকা থাকলেও, টাকা জোগাড় করলেন, করে ফেললেন। টাকা থাকলেও আপনি এটি করতে পারতেন না। কারণ সাম্রাজ্যবাদী আধিপত্যবাদ তাকে উপেক্ষা করে, এই শক্তিশালী নেতৃত্ব ছাড়া রাশিয়ার সাথে চুক্তি করে এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা অসম্ভব ছিল। ছোট্ট একটি উদাহরণ দিই, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করেছে ইউনূসের সরকার, যেটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দালাল সরকার ছিল, এবং যে চুক্তি এখনো রেখে দিয়েছে আজকের বিএনপি সরকার, এবং এই চুক্তি নিয়ে তথাকথিত বিরোধী দল এই যে জামাত এবং এনসিপি একটি কথা বলছে না। কেন বলবে? কারণ ইউনূসের সরকার তো ছিল জামাত এনসিপি সরকার, ওরাই তো চুক্তি করেছে, ওরা কেন বলবে? আর বিএনপি
এই চুক্তির সাথে সায় দিয়েছে বলে তারা আজকে এই চুক্তিতে সম্মতি দিয়ে ক্ষমতায় এসেছে। এই চুক্তিতে কি লেখা আছে দেখেন। এই চুক্তিতে আর্টিকেল 4.3 একটি আর্টিকেল আছে, ক্লজ আছে। আপনারা খুব ছোট্ট একটি ক্লজ, এখানে যদি আপনারা যান পড়ে দেখবেন, এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছে, ইট মেক্স ক্লিয়ার দ্যাট বাংলাদেশ শ্যাল নট পারচেজ নিউক্লিয়ার রিঅ্যাক্টরস, fuel rods, or enriched uranium from any country that jeopardizes essential US interest। অর্থাৎ বলে দিচ্ছে যে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার জন্য যা যা লাগে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে শুরু করে এনরিচড ইউরেনিয়াম, এগুলো আপনি পৃথিবীর কোনো দেশ থেকে নিতে পারবেন না যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া। অর্থাৎ এই যে চুক্তি আজকে সই করলো তারা, এই চুক্তির অধীনে এখন কিন্তু আপনি রাশিয়ার সাথে নতুন করে কোনো চুক্তি করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারবেন না। শেখ হাসিনা এই ধরনের কোনো গোলামী চুক্তি কারোর সাথে তো করেইনি, বরং আধিপত্যবাদকে উপেক্ষা করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে, যার আজকে সুফল ভোগ করবে এদেশের মানুষ। বরং উল্টো ইউনূসের সরকার এবং তার সাথে এই জামাত এনসিপি মিলেমিশে বিএনপি সহ এমন একটি চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে করেছে, এই চুক্তি আসলে, এই চুক্তির ফলে এখন আপনি এই ধরনের পারমাণবিক কোনো বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারবেন না। করতে গেলে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে। শুধু তাই নয়, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালানোর জন্য ভবিষ্যতে যদি যুক্তরাষ্ট্র বাধা তৈরি করে, এই যে বাণিজ্য চুক্তি যেটি ইউজ করেছে সেই বাণিজ্য চুক্তির আওতায় যদি বলে যে এনরিচড ইউরেনিয়াম বাংলাদেশ অর্থাৎ আমরা রাশিয়া থেকে আনতে পারবো না, তাহলে কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বসে থাকবে। কাজে আপনারা চিন্তা করে দেখুন, শেখ হাসিনার নেতৃত্ব আর আজকে যারা আছে তাদের নেতৃত্বের মধ্যে পার্থক্য সুস্পষ্ট। একটু সত্য তথ্যগুলো পড়াশোনা করে জেনে নিন, দেখে নিন, আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে সবচেয়ে প্রভাবশালী আধিপত্যবাদের বিপক্ষে যে নেতৃত্ব, বঙ্গবন্ধু কন্যা উপেক্ষা করে দাঁড়িয়ে আপোষ না করে বাংলাদেশের স্বার্থে কাজ করে গেছেন, সেই মানুষটিকে আপনারা বিভিন্নভাবে ভারতীয় আধিপত্যবাদ এটি সেটি এই ধরনের মিথ্যা অপবাদ দিয়েছেন। অথচ গত ১.৫ বছরের বেশি সময় ধরে, ২ বছরের কাছাকাছি হতে চললো, শেখ হাসিনার ভারতের সাথে করা একটি চুক্তিও বাতিল করতে পারেনি। বরং উল্টো ভারত যে চুক্তি বাতিল করে দিয়েছে সেখানে দেখা গেছে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা কি জানেন যে ভারত থেকে আমরা ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ ইম্পোর্ট করে নিয়ে আসি? আমি কিন্তু আদানির কথা বলছি না, এর বাইরে। এই যে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ ইম্পোর্ট করে নিয়ে আসি, সেটি কত দামে আনি জানেন আপনারা? বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করলে যে খরচ পড়তো তার চেয়ে কম দামে। এই যে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ যেটি শেখ হাসিনার আমলে ভারতের সাথে যে চুক্তি হয়েছিল তার আওতায় আমরা যে ইম্পোর্ট করে আনি, এই বিদ্যুৎ কারা ভোগ করে? এদেশের মানুষ। প্রতিটি চুক্তি আপনি দেখবেন শেখ হাসিনা করেছেন বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে। একটি চুক্তিও দেখাতে পারবেন না যেটিতে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এরা মিথ্যাচার করে, অপপ্রচার করে, মিথ্যা তথ্য আপনার সামনে উপস্থাপন করে। মিথ্যাচার করলেই শুধু দেখাতে পারবেন যে হ্যাঁ, কোথাও কোথাও শেখ হাসিনা ভুল করেছেন, কিন্তু সত্য তথ্য উপস্থাপন করেন দলিল সহ, একটিও দেখাতে পারবেন না, এটি নিশ্চিত করে বলতে পারি। তো আজকে তো প্রমাণ হয়ে গেল শেখ হাসিনা এদেশের মানুষের জন্য কি কি করেছেন। পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী আধিপত্যবাদকে উপেক্ষা করেছেন। এদেশের মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি যে আয়োজন উনি করেছেন, তাতে পৃথিবীতে কতগুলি দেশ আছে, ২০০টার উপরে দেশ, মাত্র ৩৩টা দেশ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক এই প্রযুক্তির মধ্যে তার নিজেদেরকে নিতে পেরেছে। বাংলাদেশ তাদের একজন। শুধু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কেন, পৃথিবীর কটি দেশে সাবমেরিন আছে চিন্তা করে দেখুন তো, পৃথিবীর কটি দেশে স্যাটেলাইট আছে চিন্তা করে দেখুন তো। শেখ হাসিনা আমাদেরকে সেই আত্মমর্যাদার জায়গায় নিয়ে গেছিলেন, এবং যে কারণেই সাম্রাজ্যবাদের এটি পছন্দ হয়নি যে কেন বঙ্গবন্ধু কন্যা এদেশকে নিজের পায়ে দাঁড় করাচ্ছেন এবং তাদের বিভিন্ন ধরনের আদেশ নিষেধ এগুলো উপেক্ষা করছেন, যে কারণে বঙ্গবন্ধু কন্যাকে বিভিন্নভাবে অপবাদ দিয়ে, মিথ্যাচার করে, অপপ্রচার করে তার বিরুদ্ধে জনরোষ তৈরি করা হয়েছে। এবং ২০২৪ সালের জুলাই আগস্টে যেভাবে রেজিম চেঞ্জ করার যে ম্যাটিকুলাস প্ল্যান করে তাদের দালালদেরকে দিয়ে এদেশের মানুষকে উস্কে এদেশের যে বড় ক্ষতি করলো তারা, আজকে অন্তত আপনারা এটা অনুধাবন করার চেষ্টা করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।